আমি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাষ্ট্রপতির দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে ভিভিআইপিদের মিলন মেলা, দলমতের ঊর্ধ্বে উঠে কাজের প্রত্যাশা। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভার কলের অবরোধ বৃদ্ধি, স্থানীয় সরকারের মঈন খান তথ্যে পার্থ, পার্বত্য চট্টগ্রামে সাজিং প্রুফ, পররাষ্ট্রে আরও এক প্রতিমন্ত্রী। কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশির মধ্যে 6 জনের মরদেহ আসবে আজ, 2 সীমান্ত দিয়ে পৌঁছাবে দেশে, অপেক্ষায় স্বজনরা। ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুর সুরাহা চায় বাংলাদেশ, গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলমান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে অনড় সরকার, জানালেন প্রতিমন্ত্রী। এবং ম্যাকাইতে অস্ট্রেলিয়ান গতির সামনে পর্যদস্ত বাংলাদেশ, মিচেল স্ট্রাকের রেকর্ড গড়া 5 ওভারে 64 রানে অল আউট লাল সবুজ, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ওজিরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। দেশের 23তম রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনে সম্পূর্ণ হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তৃণমূলের জনপ্রতিনিধি থেকে রাষ্ট্রের প্রধান, দীর্ঘ রাজনৈতিক যাত্রা পেরিয়ে বঙ্গভবনের বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আমি বাংলাদেশের প্রতি সন্ধ্যা 7:37 দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার। শপথ অনুষ্ঠানে সহস্তিক উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রী প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শপথের পরেই নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুড় খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। যে কোনো দলমতের ঊর্ধ্বে উঠেই তিনি তার মহান দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাকে সাহায্য করুন, সেই দোয়া করি। দেশে যদি কোনো সংকট মুহূর্ত দেখা দেয়, সেইখানে সে দেশের গণতন্ত্র, সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় আমি আশা করি সে দৃঢ় ভূমিকা পালন করবে। বাংলাদেশ বহুদিন পরে এই রাষ্ট্রপতি পদে একজন পলিটিক্যালি ডেডিকেটেড মানুষ পেয়েছেন। তিনি রাষ্ট্র, সমাজ এবং মানুষকে খুব ভালোভাবে বোঝেন এবং তার কাছে বাংলাদেশ রাষ্ট্র নিরাপদও থাকবে। পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন মন্ত্রিসভায় নতুন অন্তর্ভুক্ত সদস্যরা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ আর ধৈর্যের পথ অতিক্রম করে নতুন অধ্যায় সূচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য এই ব্যক্তি। মানুষের প্রত্যাশা পূরণ করে দলমতের ঊর্ধ্বে সবার অভিভাবক হয়ে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা সকলের। ইমরুল হাসান, সময় সংবাদ, বঙ্গভবন, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ও জনজীবনের অভিজ্ঞতা দেশের জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চীনও। দেশটির দূতাবাসের বার্তায় জানানো হয়, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে যুক্তরাজ্য দূতাবাস। ফ্রান্স দূতাবাসও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেছে। সুইজারল্যান্ড দূতাবাসের পক্ষ থেকেও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়েছে।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইমরুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। আহসান, নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকে প্রথম কর্মদিবস। গতকাল উনি শপথ নিয়েছেন বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানটি হয়। তো তার পরের দিনই তিনি আজকে মহান মুক্তিযুদ্ধে যে বীর শহীদ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার যে রাষ্ট্রপতির দায়িত্ব সেটি আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম উনি শুরু করছেন। আজকে প্রথম কর্মসূচি এখানে জাতীয় স্মৃতিসৌধে সকাল 10:15টায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। দেখতে পাচ্ছেন যে 3 বাহিনীর চৌকুশ দল এখানে হাজির রয়েছে। রাষ্ট্রপতি এখানে পৌঁছানোর সাথে সাথেই তারা গার্ড অফ অনার প্রদান করবেন। পরে রাষ্ট্রপতি এখানে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং ৭১-এর যারা বীর শহীদ তাদের স্মৃতির জন্য উনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এরপর উনি পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন এবং আমরা যতটুকু এখানে জানতে পেরেছি যে একটি গাছের চারা উনি রোপণ করবেন। সব মিলে ছোট্ট একটি আনুষ্ঠানিকতা এই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখানে উনি সকাল 10:15 এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। নতুন মন্ত্রিসভায় যারা যুক্ত হয়েছেন গতকালকে 4জন মন্ত্রী এবং 2জন প্রতিমন্ত্রী তাদেরও এখানে আসার কথা রয়েছে। তারা দুপুর 1টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। তো সশস্ত্র বাহিনীর যারা আছেন তারা এখানে উপস্থিত রয়েছেন, তারা সবাই অপেক্ষা আছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য। তিনি আসলেই শ্রদ্ধা নিবেদন পর্বটি শুরু হবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত ছিলাম। সরকারের 6 মাসের মাথায় আকার বাড়ল সরকারের মন্ত্রিসভার। শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে মন্ত্রিসভার নতুন 6 সদস্যকে শপথ পড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, তথ্য সম্প্রচারে আন্দালিব রহমান পার্থ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন শাচিং প্রু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির, আর ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শামীম কায়সার। আমি রশিদুজ্জামান মিল্লাত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ নেন মন্ত্রিসভার নতুন 6 সদস্য। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতারা। প্রথমে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, রশিদুজ্জামান মিল্লাত ও শাচিং প্রু জেরি। পূর্ণমন্ত্রীদের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও শামীম কায়সার। আমি মোহাম্মদ শামীম কায়সার সশব্দ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। এই মন্ত্রণালয়ের পুরানো মন্ত্রী আফরোজা খানম এবার দায়িত্ব পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন আন্দালিব রহমান পার্থ, আর শাচিং প্রু জেরি হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী শামা ওবায়দের দায়িত্ব বহাল, ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন প্রতিমন্ত্রী 2 জন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শামীম কায়সার, লিংকন। শপথ নেওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করে এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন তারা। বাংলাদেশের, আমার দেশের জন্য কাজ করার পেয়েছি, and I will do it with the utmost sincerity, commitment in safeguarding the national interest of the people of my country. মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন মন্ত্রী হিসাবে। আমি প্রথমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেদিন সরকার গঠন করেন তিনি
প্রথম দিনেই বলেছিলেন যে আমরা যে কাজগুলো করব দেশের জন্য সেই কাজগুলো মূল্যায়ন হবে। তারই ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে অর্থমন্ত্রী জানান রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই কলরব বাড়ল মন্ত্রিসভার। মন্ত্রীদের কাজের মূল্যায়ন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একটা সময়ের পরে ইভ্যালুয়েশন হবে, মন্ত্রিসভার কিছু রদবদল হবে, পরিবর্তন হবে। এটা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের রুটিন কাজ এটা। সুতরাং এটা আরো ভবিষ্যতে আবার ইভ্যালুয়েশন হবে, আরো রিসাফল হতে পারে। মন্ত্রিসভায় নতুন 6 সদস্যের সংযোজনের মধ্য দিয়ে সরকারের দায়িত্ব বন্টনেও এলো নতুন মাত্রা। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভার সংখ্যা এখন দাঁড়ালো 51 জনে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অমীমাংসিত ইস্যুতে আলোচনায় জোর দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তার পানি বন্টন নিয়ে চলছে আলোচনা। তবে তিস্তার প্রকল্প বাস্তবায়নে আগের অবস্থান থেকে বাংলাদেশ সরে আসবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাতিলা শারমিনের রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে আস্থা ও সহযোগিতার ক্ষেত্র তৈরিতে অমীমাংসিত ইস্যুগুলোকে আলোচনার টেবিলে রাখছে ঢাকা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি বন্টন। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ। আর 2011 সালের চূড়ান্ত পর্যায়ে গিয়েও পশ্চিমবঙ্গের আপত্তিতে স্বাক্ষরিত হয়নি তিস্তা পানি বন্টন চুক্তি, যা নিয়ে পরবর্তী 15 বছর ছিল অচলাবস্থা আর বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র হতাশা। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে রয়েছে ভারতের উদ্বেগ। এ বিষয়ে সময় সংবাদে ঢাকার অবস্থান তুলে ধরেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখছে সরকার। একই সঙ্গে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সিদ্ধান্ত থেকে সরে আসবে না বলেও স্পষ্ট করেন তিনি। গঙ্গা চুক্তি নবায়ন ডিসেম্বরে শেষ হয়ে আসছে। So these are things that we will start discussions on. তিস্তা আমরা করব, এখানে এটা থেকে বাংলাদেশ মানে ব্যাকট্র্যাক করার সম্ভাবনা নাই। তিস্তা মাস্ট হ্যাপেন। টেকনিক্যাল অ্যাসেসমেন্টগুলো হচ্ছে, আমরা চাইনার সাথে প্রোভাইডিং টেকনিক্যাল এক্সপার্টিজ। তো দেখি যার সাথে আমাদের ইন্টারেস্ট মিলবে তার সাথেই হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পানি বন্টন ইস্যুতে দিল্লির সঙ্গে সংলাপের পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে ঢাকা। দুই দেশের সম্পর্ককে টেকসই করতে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু, বিশেষ করে গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা পানি বন্টন সমস্যার সমাধানে আন্তরিকতা দেখাতে হবে ভারতকে। পশ্চিমবঙ্গ যে কারণেই হোক জল দিতে চায় না আমাদেরকে, বা তাদের আপত্তি থাকতে পারে, এটি পশ্চিমবঙ্গের বিষয় নয়। এটি আন্তর্জাতিক নদীর জলবন্টনের যে কনভেনশন রয়েছে বা যে আইন রয়েছে সেটি মেনে চলতে হবে দিল্লিকে। তিস্তা বলেন বা গঙ্গা বলেন, এটি বাংলাদেশ ভারত সম্পর্কে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকবে এবং এটা এখন একটা বিস্ফোরাই হয়ে আছে। এটাকে দ্রুত সমাধান করা দরকার। আমি মনে করি এখানে দায়িত্বটা বেশি ভারতে। শুধু সফর করে ফেললেই হলো না, এই সফর থেকে আমাদের দিক থেকে কি আউটকাম হবে সফরে সেটি খুবই গুরুত্বপূর্ণ। দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে সংলাপের পথেই আছে ঢাকা। তবে সেই কূটনীতির কেন্দ্রে থাকছে পারস্পরিক স্বার্থ, সমতা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের সুরক্ষা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার 2 জনের মধ্যে একজনের মরদেহ সকালে ভোমরা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আনা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোমরা ইমিগ্রেশনে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপি, নিহত সেই আলিমুজ্জামান সাজুর মরদেহ হস্তান্তর হবে। এই হস্তান্তর করতে ওপার থেকে তার আত্মীয় স্বজন লাশটি নিয়ে আসছে। কলকাতা থেকে তারা ছেড়েছে সকাল 7:30টার দিকে, এখনো এসে পৌঁছায়নি। তবে অতি অল্প সময়ের মধ্যে এখানে এসে পৌঁছাবে বলে জানিয়েছে তার ছোট ভাই দীপু। দীপু জানিয়েছে তার ভাইয়ের লাশটি তারা গ্রহণ করবে এবং তারা এখান থেকে নিয়ে যাবে কালীগঞ্জ উপজেলার সেই তেঁতুলিয়ার বয়রা গ্রামে নিজ বাড়িতে। সেখানেই তারা অপেক্ষমান তার আত্মীয় স্বজন, ভাই ভাবি সহ
গ্রামের মানুষ অধীর আগ্রহে বসে আছে সেই আলিমুজ্জামান সাজুর মরদেহটি নেওয়ার অপেক্ষায়। তারা জানিয়েছে যে এই চিকিৎসা করতে সে গিয়েছিল ভারতে, সেখানে নেই নিরাপত্তা, নেই কোনো বাংলাদেশিদের নিরাপত্তা। এই নিরাপত্তা চেয়েছে তারা চেয়েছে যে এই নিরাপত্তার মধ্য দিয়েই যেন ভারত সরকার এই বাংলাদেশিদের তারা চেয়েছে যে এই নিরাপত্তার মধ্য দিয়েই যেন ভারত সরকার এই বাংলাদেশিদের উপর এই চিকিৎসা ব্যবস্থা জোরদার করে এবং তারা চেয়েছে যে এই ক্ষতি যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি যেন ভারত সরকার তাদের কাছে দাবি করেছে পরিবার। এই ছিল সাতক্ষীরার হোমরা ইমিগ্রেশন থেকে আলিমুজ্জামান সাজুর মরদেহ হস্তান্তরের সর্বশেষ। সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ভিটেমাটি হারিয়ে বাঁচার তাগিদে ত্রাণের আশায় রোহিঙ্গা ডেটাবেজে নাম দিয়ে সংকটে উখিয়া টেকনাফের বহু বাঙালি। এনআইডি পাসপোর্ট, জন্ম নিবন্ধন সহ সরকারি সেবা পেতে তৈরি হচ্ছে জটিলতা। প্রশাসন বলছে যাচাই বাছাই বাংলাদেশি শনাক্ত হলে ডেটাবেজ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া গ্রামের বাসিন্দা আয়েশা বেগম 2017 সালের আগে নিজেদের জমিতে চাষাবাদেই চলত সংসার। রোহিঙ্গা আগমনের পর জমি হারিয়ে কমে যায় কৃষিকাজ, বন্ধ হয় হাঁস মুরগি পালনও। জীবিকার সংকটে অনাহারে দিন কাটতে থাকায় শেষ পর্যন্ত 2025 সালের ডিসেম্বরে বাঙালি পরিচয় গোপন করে রোহিঙ্গা ডাটাবেসে নিজের নাম অন্তর্ভুক্ত করেন আয়েশা। একই সংকটে কুলসুমা খাতুনও। সংসারে অভাব, বসতভিটায় জায়গার সংকট, সন্তানদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা। জীবিকার পথ সংকুচিত হওয়ায় শেষ পর্যন্ত তিনিও রোহিঙ্গা ডাটাবেসে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য হন। খেতি করে হাইতে আমাদের লামাতো তে রোহিঙ্গা ইয়েরে বেগিন জায়গা না গিয়া করে ফেলাইয়ে আর হাইনা ফারি অসহায় ইয়াং গজ্জি দি অবাফার কারণে পয়সাদের কষ্ট হয়ে রোহিঙ্গা কাঠ গজ্জি দি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যাম্পে কাঁটাতারের বেড়ার ভেতরে চরম দুর্ভোগে থাকলেও তাদের সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। বরং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে অনেক স্থানীয়দের জীবনযাপন এখন রোহিঙ্গাদের চেয়েও দুর্বিষহ। আর তো গরিব মানুষ, তারা যখন তারা কি জন সুযোগ সুবিধা আরো পাই বলে আরো লই হাই। যারা বৃদ্ধ আছে, যারা বুড়া মানুষ আছে, যারা রোহিঙ্গার মতো কিছু ক্যাটাগরি আছে। রোহিঙ্গার ডাটাবেসে স্থানীয় বাঙালিদের তথ্য থাকায় এনআইডি, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সহ সরকারি সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন অনেক বাংলাদেশি নাগরিক, এমন দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এখান থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আদৌ বাদ দেওয়া সম্ভব কিনা এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে এবং অনেক বাঙালি এটার জন্য নানাভাবে হয়রানির শিকার হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের দাবি, ত্রাণের আশায় কিছু স্থানীয় দরিদ্র মানুষ রোহিঙ্গা হিসাবে নিবন্ধিত হয়েছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে তথ্য সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউএনএইচসিআরও বলছে নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। যাচাইয়ে বাংলাদেশি নাগরিক শনাক্ত হলে তাদের ডাটাবেস থেকে বাদ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের ন্যাশনাল ডেটার সাথে ইউএনএইচসিআর এবং বাংলাদেশ সরকারের যে যৌথ সিনক্রোনাইজ না হবে, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের নাগরিকরা এসে এটা ফেস না করবে, ততদিন পর্যন্ত আমাদের পক্ষে মুশকিল জানা আসলে প্রকৃতপক্ষে কতজন এই ধরনের নিবন্ধিত হয়েছে। The data is continuously updated and is also used across the response for the provision of services. Across these activities, some Bangladeshi nationals can be identified, referred to UNHCR for an in-depth interview, and where this is established to be true, then they are removed from the Rohingya refugee database. জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে রোহিঙ্গা ডাটাবেস থেকে নিজের নাম বাদ দিতে আবেদন করেছেন 202 জন বাংলাদেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে।
সশস্ত্র বাহিনী সম্মান গান, রাষ্ট্রীয় সালাম দিবে, সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মান গান, অস্ত্র হবে, অস্ত্র নামা। আরে ভাই নামাইছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। এখনো পর্যাপ্ত গ্যাস মিলছে না ফিলিং স্টেশনগুলোতে, সে খবর জানাতে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, সকাল সকাল থেকে কিন্তু আসলে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও এখানে যে গ্যাস নেয়ার জন্য গাড়িগুলো লাইন ধরেছে এবং সকাল 7টা কিংবা তার আগে থেকে যারা লাইন ধরেছেন তারা এসে এখন অনেকে এই যে গ্যাস নিতে পারছেন। আর আমরা জানি যে সাপ্তাহিক ছুটির দিন গ্যাসের চাপ সেটি কিছুটা ভালো থাকে তুলনামূলক কর্মদিবসের তুলনায়। ঠিক তেমন চিত্রটি কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাঙ্ক্ষিত যে গ্যাস প্রয়োজন এক একজন চালকের, তার কাছাকাছি প্রায় বলা যায় যে 80% কিংবা 90% গ্যাস কিন্তু আজকে তারা পাচ্ছেন। তবে এই চিত্রটি কিন্তু একেবারে নতুন না, কিংবা খুব যে পরিস্থিতি উন্নতি হচ্ছে সেটি কিন্তু বলা যাবে না, কারণ শুক্র শনিবার এমন গ্যাসই তারা পেয়ে থাকেন। তবে যে কর্মদিবস আসলেই কিন্তু আবার যে আগামীকাল রোববার থেকে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে। আর শুক্র শনিবার হওয়া সত্ত্বেও যে লাইন ধরে থাকার যে সময় সেটি যে খুব উন্নতি হয়েছে সেটিও কিন্তু বলা যায় না। আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে শুরু করে 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত কিন্তু একজন চালককে এখানে অপেক্ষা করতে হচ্ছে এই গ্যাস পাওয়ার জন্য। তো সব মিলিয়ে বলা যায় যে গ্যাসের যে পরিস্থিতি সেটি কিন্তু সেই অর্থে উন্নতি
ঘটেনি। এবং আমরা যেই মগবাজার ফিলিং স্টেশনে আছি, এখানকার যে গাড়ির সারিগুলো আমরা দেখতে পাচ্ছি, আধা কিলোমিটারও পেরিয়ে গেছে কিন্তু গাড়ির লাইন। এবং যে চালকদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু সেই যে প্রতিদিনের ভোগান্তি চিত্রটি কিন্তু আমাদেরকে সঙ্গে তুলে ধরছিলেন। তারা বলছেন যে আসলে তাদের যে প্রতিদিনের কাজকর্ম সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, এবং এই যে দীর্ঘদিন ধরে প্রায় 1 মাসের বেশি সময় ধরে গ্যাসের সংকট চলছে, তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন যে আসলে কবে নাগাদ এই সংকট থেকে উত্তরণ হবে সেটি কিন্তু তারা জানেন না, এবং তাদের যে স্বাভাবিক কর্মপরিস্থিতি কবে ফিরে আসবে সেই বিষয়ে কিন্তু তারা সন্দিহান রয়েছেন। তো তারা দাবি করছেন যেন এই সংকট অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায়। আর এছাড়া যে সরকারের প্রতি কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন প্রতিনিয়তই যে যেন অতি সত্বর এই সংকট সমাধানে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। তো এই ছিল আমার কাছে এই মগবাজার থেকে সবশেষ খবর। রাজধানীর মগবাজার থেকে সরাসরি যুক্ত ছিলাম। তীব্র লোকোমোটিভ বা ইঞ্জিন সংকটে অনেকটা জোড়াতালি দিয়ে চলছে পূর্বাঞ্চলের রেল চলাচল। প্রতিদিন যাত্রী ও পণ্য পরিবহনের পাশাপাশি শান্টিংয়ের জন্য 90টির বেশি ইঞ্জিনের প্রয়োজন হলেও যোগান দেওয়া হচ্ছে 70 থেকে 75টি। সংকট মোকাবেলায় 2000 রেল লাইন প্রকল্পের আওতায় 1200 কোটি টাকায় 30টি ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পূর্বাঞ্চলে রেল যোগাযোগকে গতিশীল রাখতে প্রতিদিন অন্তত 121টি লোকোমোটিভ বা ইঞ্জিনের প্রয়োজন। বিশেষ করে যাত্রীবাহী ট্রেনের জন্য 80টি, কন্টেনার সহ গুডস পরিবহনের জন্য 10টি এবং শান্টিংয়ের কাজে 20 থেকে 22টি ইঞ্জিনের চাহিদা পাঠানো হয়। অবশ্য 85 থেকে 90টি ইঞ্জিন হলো মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু বিশাল এই চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া যায় মাত্র 70 থেকে 75টি ইঞ্জিন এবং কোচের স্বল্পতার জন্য আমরা কাঙ্ক্ষিত সার্ভিস বা সেবা দিতে সক্ষম হচ্ছি না। প্রয়োজনের তুলনায় ইঞ্জিন বরাদ্দ কম হয় রেল চলাচল স্বাভাবিক রাখা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্ধারিত সময়ে ইঞ্জিন না পাওয়ায় ট্রেনগুলো যেমন দেরিতে ছাড়ছে, তেমনি বন্ধ রাখতে হচ্ছে স্বল্প দূরত্বের কম গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর চলাচল। বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে ইঞ্জিন সংকট একটা প্রকট আকার ধারণ করেছে, যার কারণে আমাদের যে শিডিউল ট্রেনগুলো আছে সেগুলো চালাতে মাঝে মাঝে আমাদের একটু লেট হচ্ছে। ইঞ্জিন সংকটের এই দুঃসময়ে রেলওয়ে পূর্বাঞ্চলের জন্য আশার আলো হয়ে এসেছে কক্সবাজার 2000 রেললাইন স্থাপনের কাজ। এশিয়া উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটি ডুয়েল গ্যাস লাইন স্থাপন হলো। এর আওতায় কেনা হবে 30টি মিটার গ্যাস ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। মিটার গেজের একটা ক্রাইসিস চলতেছে হলো লোকোমোটিভ বা রুলিং স্টকে। এগুলো পাইপ লাইনে আছে কিছু, এবং 2016 থেকে 2000 যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আওতায় প্রায় 30টা লোকোমোটিভ আমরা করব। প্রকল্পের আওতায় কেনা এসব ইঞ্জিন রেলওয়ের বহরে যুক্ত হলে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো যেমন পুনরায় চালু করা যাবে, তেমনি বিভিন্ন রুটে নতুন ট্রেন চলাচলের আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা। ইঞ্জিনগুলো আসলে আমরা আমাদের বর্তমান যেই সংকট আছে সেটা কাটিয়ে উঠতে সক্ষম হব। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন 58টি আন্তনগর, 60টি মেল, কমিউটার, গুডস এবং 38টি লোকাল ট্রেন সহ 150-র বেশি ট্রেন চলাচল করছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে রেলওয়ে, কিন্তু ইঞ্জিন সংকট সহ বিরাজমান সমস্যাগুলোর সমাধান করা গেলে যেমন রেলওয়েতে গতি ফিরবে, ঠিক তেমনি যাত্রী চাপ কমবে সড়ক এবং আকাশপথে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। মার্কিন অর্থনৈতিক অভিযানের হুমকিকে ব্যর্থ নীতির পুনরাবৃত্তি আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, 5 মাস আগে আত্মসমর্পণের দাবি করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। এই ইস্যুতে তেহরানের পাশে দাঁড়িয়েছে বেইজিং। নিষেধাজ্ঞা নয়, সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চায় চীন। এদিকে হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজ চলাচল নিরাপদ রাখতে মিত্রদের সঙ্গে সমন্বয় করেছে ন্যাটো। দেখছেন সময় সংবাদ। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ম্যাকাইতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। মিচেল স্ট্রাইকার আগুনে গোলায় 64 রানে অল আউট টাইগাররা। ব্যাটিংয়ে নেমে 3 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। টসের ম্যাকাইতে অস্ট্রেলিয়ান গতির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি ব্যাটাররা। প্রথম বলেই গালিতে ক্যাচ দেন সাদমান ইসলাম।
টেস্টে এ নিয়ে চতুর্থবার ইনিংসের প্রথম বলে উইকেট পেলেন স্টার্ক। এরপর পরপর 2 বলে তামিম এবং শান্তকে বিদায় করেন স্টার্ক। রানের খাতা খুলতে পারেনি কেউ। পরের ওভারে বোকা বনে যান মমিনুল আর লিটনকে ফিরিয়ে মাত্র 22 বলে ক্যারিয়ারের 19তম টেস্ট ফাইফার পূরণ করে মিচেল স্টার্ক। পরে মুশফিককে বোল্ড করে উইকেট শিকারে যোগ দেন ওজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। শেষ দিকে মিরাজ হাসান, তাইজুল এবং শরীফুলের কৃতিত্বে টেস্টে দলীয় সর্বনিম্ন রানের লজ্জা এড়ায় বাংলাদেশ। 12 রানে 6 উইকেট নিয়েছে মিচেল স্টার্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শপথ নেওয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা পরিদর্শন বইয়ে স্বাক্ষর। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি। স্থানীয় সরকারে মঈন খান, তথ্যে পার্থ। পার্বত্য চট্টগ্রামে শাহচিং পররাষ্ট্রে আরও এক প্রতিমন্ত্রী। এবং কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশের মধ্যে 6 জনের মরদেহ আসবে আজ। 2 সীমান্ত দিয়ে পৌঁছাবে দেশে, অপেক্ষায় স্বজনরা। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ তাজমিলা। এই সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।